জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ করার প্রত্যয়। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। বাজার নিয়ন্ত্রণ ও রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এছাড়া আমার সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আলিশা ইসলাম, আপনাকে ধন্যবাদ। মন্ত্রিসভার বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবে বিএনপি সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে শোনালেন আশার বাণী। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামায়াত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া আইনসম্মত। আইনি জটিলতার শঙ্কা ছিল দাবি আইনজীবীদের। জুলাই সনদ অমান্যের অভিযোগ জামায়াতের আইনজীবীর। শুরু হলো সিয়াম সাধনার মাস। মসজিদে মসজিদে তারাবির নামাজ। রমজান উপলক্ষে কাল থেকে সব প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের। এবং বছর বছর পুনর্ভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। অমান্য করলে বরখাস্ত হবেন প্রধান শিক্ষক। শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ করার প্রত্যয় জানান তারা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের পরে ৩ বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা ১২টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত
প্রশাসন যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সচিবালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস শুরু করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। জন আকাঙ্ক্ষার দেশ করতে কাজ করার প্রত্যয় জানান তারা। প্রসূন আশিস ও শুভ খানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বসন্তের আগমনী সুরকে সাক্ষী রেখে বাংলাদেশ সচিবালয়ে নতুনকে বরণের আয়োজন। সকাল থেকেই সাজ প্রশাসনের প্রাণকেন্দ্রে। দুপুর 12:30টার কিছু পরে সচিবালয়ে আসেন বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। চিরাচরিত নিয়ম মেনে গাড়িতে উঠছিল লাল সবুজের পতাকা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল সচিবালয়। সকালে সারা হয় শেষ মুহূর্তের খুঁটিনাটি। সচিবালয়ে এসে নিজ নিজ দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সে সময় তারা বলেন, জন আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করবেন তারা। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। জনাব তারেক রহমানের নেতৃত্বে, আল্লাহর হুকুম, আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয়গুলোতে বটেই কল্যাণ রাষ্ট্র গঠনে অবদান রাখার আশ্বাস দেন তারা। সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। জানান, মানুষ 17 বছরের দুঃশাসন ভোলেনি। সেই শিক্ষা মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। রীতি মেনে বিকেলে মন্ত্রিপরিষদ এবং সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পরে নির্বাচন এবং নির্বাচনের পরে গঠিত হয়েছে নতুন সরকার। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন, সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা আগামীতে বিএনপি ঘোষিত ইশতেহারগুলো পূরণ করতে চান। এখন দেখার বিষয়, জনগণকে দেয়া ওয়াদাগুলো তারা কতটুকু পূরণ করতে পারেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাত 9:45টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রাত 9:49 বিটিভি ও বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটি হবে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে 49 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে যাচ্ছি মাকসুম আলম খানের কাছে। মাকসুম, আপনাকে স্বাগত। মাকসুম, আমরা যেমনটি জানি তারেক রহমানের সহযাত্রী হয়েছেন 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। তাদের সম্পর্কে আপনার কাছে কি বিস্তারিত তথ্য আছে? তারা কে কোন মন্ত্রণালয়ে যুক্ত হলেন আমাদেরকে জানাবেন। আলিশা, আপনাকে ধন্যবাদ। যেমনটা আপনি কিছুক্ষণ আগেই দর্শকদের জানাচ্ছিলেন, আর কিছুক্ষণ পরে, অর্থাৎ আধা ঘন্টার কিছু বেশি সময় পরে, অর্থাৎ রাত 9:45-এর দিকে জাতির উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই ভাষণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আসলে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। এবং এই ভাষণে যেই বিষয়টি থাকবে সেটি হচ্ছে, জনগণের যেমন একটা আশা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর কাছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার ভাষণে বক্তব্যে থাকে কিনা সেটি যেমন তাদের খেয়াল থাকবে, একইভাবে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারাও কিন্তু নজর রাখবেন যে নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী হওয়ার পর তার ভাষণে কি সামঞ্জস্য থাকলো, কি অমিল
সামিল থাকলো, কেমন হলো, সেই বিশ্লেষণগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও করতে চাইবেন। আজ সারাদিন নতুন প্রধানমন্ত্রী কি করলেন বা মন্ত্রিসভার অন্য সদস্যরা কি করলেন, দায়িত্ব নিয়ে কেমন গেল তাদের প্রথম দিন, আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেগুলো আপনাদের একটু দেখাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রথমেই জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই তাদের কার্যক্রম শুরু করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান। সেখানে এই মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন বা যারা মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদের কিন্তু সবারই একটি ভাষ্য ছিল, সেটি হচ্ছে যারা এই দেশের বীর বা এই জাতির জন্য মানে সর্বোচ্চ বীর যারা, তাদেরকে শ্রদ্ধা না জানিয়ে আসলে কার্যক্রম বা তাদের টেনিউরটা তারা শুরু করতে চান না, সেটা হবে, সেটা এক ধরনের অন্যায় মনে করছেন তারা। সেই জন্য তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আজকের কর্মসূচি শুরু করেন। এরপরে তারা কিন্তু সেই জাতীয় স্মৃতিসৌধ থেকে শেরেবাংলা নগরে, যেখানে তারেক রহমানের মা এবং বাবা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের কবর জিয়ারতের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি জিয়ারত করেন। এরপরে সেখানে তারা যেই ব্রিফিং করেছেন বা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, সেইখানে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট ছিল, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা কিন্তু, এবং এটাই কিন্তু জন আকাঙ্ক্ষা আসলে, যে দুর্নীতিমুক্ত একটা সমাজ তারা দেখতে চান, সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা দেশ তারা দেখতে চান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এরপর মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। আমরা দেখেছি যে মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন তারা কিন্তু বৈঠক করেছেন, একে একে ধীরে ধীরে তার কাজ বুঝে নিচ্ছেন এবং তাদের মন্ত্রণালয়ের যে দায়িত্বগুলো সেগুলো বুঝে নিচ্ছেন। আমরা একটু দেখতে চাই মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন, একজন একেবারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রথম কর্মদিবস শুরু করলেন নতুন মন্ত্রী। তিনি যেটি বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। 2024 গণঅভ্যুত্থানের পর এই যে 1.5 বছরের এই সময়টা, এটি কিন্তু খুব বহুল আলোচিত একটি টার্ম, মব জাস্টিস। এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা বিতর্ক এগুলো ছিল, সেটি কিন্তু তিনি উল্লেখ করেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন উন্নত হয়েছে, তবে মব জাস্টিসকে নিয়ন্ত্রণ করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। পরিস্থিতি যতটুকু খারাপ ছিল ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এবং তিনি আরও একটি কথা বলেছেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি এবং চ্যালেঞ্জটা হচ্ছে দেশকে গড়ে তোলা। একজন সিনিয়র নেতা হিসেবে তিনি বেশ বড় পরিসরে কথা বলেছেন। এরপরে আরও অন্য মন্ত্রী বা সিনিয়র নেতারা মন্ত্রিসভায় গিয়ে যে কথাগুলো বলেছেন, আমরা একটু আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলেছেন একটু দেখে নিতে চাই। প্রথম কর্মদিবসে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা এবং দক্ষতা আনতে হবে, এটা তিনি বলেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং ঋণ মাথায় নিয়েই আসলে যাত্রা শুরু হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তিনি একটু উদ্বেগ প্রকাশ করেন এবং বলেছেন যে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা ভালো না, তিনি এটা উল্লেখ করেছেন এবং এগুলোর মধ্যে স্বচ্ছতা, দক্ষতা, পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে, অর্থাৎ কোনো শ্রেণী পেশার মানুষ বা এক শ্রেণী পেশার মানুষ সুবিধা পাবেন, অন্যরা সেইখানে বৈষম্যের শিকার হবে, সেটি যাতে না হয়, সবার জন্য খেয়াল রাখতে হবে, সেটা সবার জন্য সমান সুযোগ থাকতে হবে, সেটা তিনি উল্লেখ করেছেন। অর্থনীতির সুফল বাংলাদেশের সবার কাছে যেতে হবে, এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন। আমরা যেতে চাই এরপরে আর কে কি বলেছেন আমরা একটু দেখে নিতে চাই। সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিনি যেটি বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বন্টন নিয়ে কাজ শুরুর বিষয়ে কথা বলেছেন। আমরা জানি যে বিএনপি নেতারা বা যারা ভোটের আগে কথা বলেছেন, তাদের ইশতেহার কিংবা প্রতিশ্রুতি যেখানেই গিয়েছেন, গণসংযোগ করেছেন নির্বাচনের আগে, তারা কিন্তু এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এই দুটি বিষয়ে খুব বেশি বলেছেন তাদের এই প্রতিশ্রুতিতে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড বন্টন নিয়ে কাজ শুরুর বিষয়ে কথা বলেছেন। কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনা জরুরি। আমরা কিন্তু অনেক এর আগে বিভিন্ন সময় কথা বলেছি যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছেন, সেই কৃষকরা কিন্তু তাদের ন্যায্য দাম বা মূল্যটা পান না, তাদের সেই তাদের যে ন্যায্য সেইটা নিশ্চিত করার বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়েছেন তারা। সময় মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে, কৃষকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবেন, যেটা বলছিলাম, সেটা কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন।
আমরা মোটামুটি দেখলাম সুলতান সালাউদ্দিন টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এর আগে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা তারেক রহমান আজকে সারাদিনের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো নিয়ে এবং তারা কে কী কথা বলেছেন গণমাধ্যমে সেই বিষয়ে আমার কাছে আপাতত এই ছিল। সবশেষ আলিশা আপনার কাছে ফিরছি। মাকসুম, আপনার কাছ থেকে জেনে নিলাম যে আজ সারাদিন মন্ত্রী প্রতিমন্ত্রীরা কে কি করলেন, কে কি বললেন। আজ যেহেতু তার প্রথম কার্যদিবস ছিল এবং আমরা আশা করি যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রী সরকার বিরোধী দল একসঙ্গে দেশ গড়ার জন্য কাজ করবেন। ধন্যবাদ মাকসুম আপনাকে। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ পাই করে বুঝে নেবে বিএনপি সরকার। নিজেদের স্বার্থ রক্ষা করেই সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী বলেও জানান নতুন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করেই চলবে পররাষ্ট্রনীতি। শাতিলা শারমিনের রিপোর্ট। নতুন সরকার গঠনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। এদিকে প্রথম দিনে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দিন শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে চালাবো। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই করে বুঝে নেব। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়াবে সরকার। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি, সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব। প্রতিমন্ত্রী হিসেবে প্রথম প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, জনগণের স্বার্থ রক্ষা করেই চলবে পররাষ্ট্রনীতি। ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জানান, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। এই আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূল নীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনির কড়া হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবাইকে ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন জামাত আমির। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে
তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। বুধবার অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপরে শুনানি হতে পারে। এর আগে মঙ্গলবার গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে রিট করেন আরেক আইনজীবী। এতে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। পবিত্র রমজানের চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে পবিত্র রমজানের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার। শুরু হলো পবিত্র রমজান মাস। সন্ধ্যা 6:25 কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখতে পান চাঁদ দেখা কমিটির সদস্য কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাশিমি। সঙ্গে ছিলেন কমিটির অন্য সদস্যরা। 6:25 দিকে আমরা প্রথম মোবাইলের ক্যামেরায় আমাকে দেখতে পাই এবং ওখানে চাঁদ একটা তারা দেখা যাচ্ছিল এবং সেটাকে কেন্দ্র করে আমরা খালি চোখেও দেখার চেষ্টা করি এবং একটু কিছু দেখতে পাই। বুধবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। বুধবার প্রথম তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বছর ঘুরে আবারও তারাবি আদায় করতে পারায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারা। সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যত বেশি আত্মশুদ্ধির চেষ্টা করব, তবে আমাদের সমাজটা সুন্দর হবে। রমজান মাসে আমরা সবাই যাতে সুন্দরভাবে ইবাদত করতে পারি, ওইটাই আমাদের ইচ্ছা। রোজা পালনের জন্য তৌফিক দান করছে, যদি সব ঠিকঠাক থাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহা সুযোগ আসে এই রমজান মাসে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয়। এই ছুটি চলবে আগামী 26 মার্চ পর্যন্ত। 26 মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে 28 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এর আগে গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও সবশেষ সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট করছে শিক্ষা মন্ত্রণালয়। দেখছেন রাতের সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম উদ্বোধনে বাংলাদেশে এসেছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। তুর্কি সরকারের আওতাধীন টিকা প্রজেক্টের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নির্মাণ করে দিচ্ছে তুরস্ক। ঢাবি মেডিকেল সেন্টারকে 2,75,00,000 টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসুর সম্পাদক মিনহাজ। তাৎক্ষণিক জানার পর ওজিলকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভিড় করেন শিক্ষার্থীরা। ঘণ্টাখানেকের মতো সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় তাকে জুলাই আন্দোলনের স্মারক এবং বাংলাদেশের গ্রাম বাংলা চিত্র সম্বলিত স্মারক উপহার দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আগামীকাল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ইফতার করবেন তুরস্কের বংশোদ্ভূত এই মুসলিম ফুটবলার। এরপর রাতেই বাংলাদেশ ছাড়বেন ওজিল।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা অন্য যে কোনো ফেডারেশনে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে প্রথম দিন থেকেই পদক্ষেপ নেবে সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। টানা 3 ম্যাচ জিতে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশি নারী এ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 90 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফাহিমা বাহিনী। শুরুতে ব্যাট করে 151 রান করে বাংলাদেশ, জবাবে 61 রানে থেমে যায় মালয়েশিয়া। ব্যাংককে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফাহিমা খাতুন, কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 0 রানে বিদায় নেন তানজিম, যদিও লতা মণ্ডলের অভিজ্ঞতার সামনে দাঁড়াতে পারেনি মালয়েশিয়ান বোলাররা। 44 বলে 48 রানের ইনিংস খেলে দলকে 151-তে নিয়ে যান লতা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়ান নারীরা। একমাত্র নূর ছাড়া ডাবল ডিজিটে রান করতে পারেনি আর কেউ। 61 রানে থেমে যায় মালয়েশিয়া। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার ভাষণে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয়। জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার
শেষ কথা। প্রিয় দেশবাসী, আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। প্রিয় দেশবাসী, পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। প্রিয় দেশবাসী, বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে, অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই
এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ, সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে, অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে। প্রিয় দেশবাসী, আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। প্রিয় দেশবাসী, দীর্ঘ 18 বছর পর দেশে ফিরে গত বছর 25শে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান, পরিকল্পনা অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রমাদান মাস শুরুর শুভ লগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।